মুহতারাম হাজিরিন, একটা কওমি মাদ্রাসা হয়তো অনেক বড় মাদ্রাসা না, এটা হরিণধরা দারুল উলুম মাদ্রাসা, হয়তো সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা ব্যবস্থা এখানে নাই, কিন্তু এখানে আজকে আমরা 6টা বাচ্চার মাথায় পাগড়ি দস্তারে ফজিলত প্রদান করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই 6টা সন্তান তাদের পক্ষে আল্লাহর কোরআনকে পরিপূর্ণভাবে তারা আত্মস্থ করেছে। আপনাদের সামনে আপনাদের ছোট ছোট বাচ্চারা, আপনি আমি মারা গেলে তারা একেবারে গোসল থেকে নিয়ে শুরু করে দাফন পর্যন্ত কিভাবে আল্লাহর নবীর হুকুম মোতাবেক, ইসলামী শরীয়তের বিধান মোতাবেক কিভাবে আপনাকে গোসল দিবে, কাফন পরাবে, জানাজা পড়বে, দাফন করবে, সমস্ত শিক্ষাগুলো 6, 7, 8 বছরের ছোট ছোট বাচ্চারা আত্মস্থ করে আপনাদের সামনে হাজার হাজার মানুষের সামনে এই সাহসিকতা নিয়ে তারা প্রদর্শন করলো। এই শিক্ষা যদি বাংলাদেশে থেকে থাকে, এই সকল মাদ্রাসাগুলো দিয়ে আছে। এই শিক্ষাটা এই উম্মতের জন্য, এই উম্মতের অস্তিত্বের জন্য পিলার এবং ভিত্তির মতো। খবরদার যারা এই ভিত্তির ব্যাপারে গুরুত্বহীন মনে করেন, এই ভিত্তিগুলোকে আপন জায়গা থেকে সরিয়ে দিতে চান, আপনাদের বিবেচনায় আপনারা কল্যাণকামী হলেও আপনাদের ব্যাপারে ফার্সি ভাষার প্রবাদ হলো আপনারা নাদান দোস্ত, আপনারা হলেন মূর্খ বন্ধু। নাদান দোস্ত তাকে বলে? ফার্সি কিতাবের মধ্যে একটা গল্প আছে, ফার্সি কিতাবের মধ্যে একটা গল্প আছে, এক বাদশা বাস পাখি পালে একটা। তো এই বাস পাখি, বাদশারা তো এরকম শখ থাকে বাদশাদের, কেউ হরিণ পালে, কেউ আপনার বাস পাখি পালে, কেউ বিড়াল পালে, নানা ধরনের, অনেকে তো বাঘ বা ভাল্লুকও পালে। তো বাদশার একটা বাস পাখি, বাস পাখি তো হলো পাখির রাজা, পাখি আকাশে উড়ন্ত পাখির মধ্যে সবচেয়ে সাহসী, সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে শক্তিশালী পাখির নাম হলো বাস পাখি। এই বাস পাখি মানুষের পোষ মানে। 2টা প্রাণী সবচেয়ে বেশি পোষ মানে, একটা হলো ভূপৃষ্ঠে যে সমস্ত প্রাণী, চতুষ্পদ প্রাণীর মধ্যে কুকুর হলো সবচেয়ে বেশি পোষ মানে, আর পাখির মধ্যে সবচেয়ে বেশি পোষ মানে হলো বাস পাখি। ইসলামী শরীয়তের মধ্যে কুকুরকে দিয়েও বিভিন্ন কাজ করানো যায়। কুকুরকে ঘরে রাখা যায় না। কোথায় রাখা যায় না? নিজের বেডরুমে রাখা যাবে না, নিজের ড্রয়িং রুমে রাখা যাবে না, বাড়ির ভিতরে কুকুর রাখা যাবে না। ইসলাম কুকুরকে মহব্বত করতে বলেছে, কুকুরের প্রতি দয়া করতে বলেছে, কুকুরকে আদর করতে বলেছে, কুকুরকে কষ্ট দিতে নিষেধ করেছে, কিন্তু কুকুরকে ঘরে ঢুকাইতেও নিষেধ করেছে। খবরদার, কেউ কুকুর পাললে পালবেন, কুকুরের জায়গা হবে দরজার সামনে, কুকুরের জায়গা হবে ঘরের বাইরে। যদি কুকুরকে ভালো রাখতে চান, খুব বেশি শখ হয়, আপনার বাড়ির বাইরে কুকুরের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করবেন। মুরগির যেমন আলাদা খোয়ার থাকে, হাঁস মুরগির যেরকম আলাদা খোয়ার থাকে, কবুতর পাললে কবুতরের যেমন বাইরে আলাদা খোয়ার থাকে। যদি কেউ কুকুর পালতে হয়, কুকুরের জন্য বাড়ির বাইরে আলাদা ঘর বানাবেন, আলাদা খাঁচা বানাবেন। খবরদার খবরদার, কুকুরকে কেউ নিজের থাকার ঘরের ভিতরে ঢুকতে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। যেই ঘরের মধ্যে কুকুর থাকে অথবা যেই ঘরের মধ্যে জীবন্ত কোনো প্রাণীর ছবি থাকে, সেই ঘরের মধ্যে পশ্চিমকালে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুতরাং ঘরের মধ্যে আপনি থাকা অবস্থায় যদি আপনার মরণ আসে, মৃত্যুর সময় রহমতের ফেরেশতার দেখা পাবেন না যদি আপনার ঘরে কুত্তা থাকে। তো যাই হোক, এটা একটা ভিন্ন মাসআলা বলে দিলাম। তো বলেছিলাম যে জমিনের মধ্যে সবচেয়ে বেশি পোষ মানে কোন প্রাণী? কুকুর। কুকুর। আর আসমানে বাস পাখি। তো বাদশার এরকম একটা বাস পাখি, বাস পাখি মানে হলো আর একটা ঈগল পাখির মতো। এই ঈগল পাখির ঠোঁট তো এরকম বাঁকা, বাঁকা না ঠোঁটটা? ওর ঠোঁট বাঁকা বলে ওই ঠোঁটের মধ্যে এমন শক্তি আছে, আপনারা অনেক সময় বিভিন্ন দৃশ্যে দেখা যায় যে এতটুকু একটা ঈগল পাখি এত বড় একটা মাছ ওজন 2 পাঞ্জা দিয়ে ধরছে, আর 2 ঠোঁট দিয়ে যে ধরছে, ওর নিজের শরীরের থেকে হয়তো 3 গুণ বেশি ওজন হবে।
কিন্তু ওই মাছ তার পাঞ্জা থেকে ছুটার শক্তি তার নাই। কথা বলেন ঠিক না বেশি? তো এই বাজ পাখির শক্তি কিসের মধ্যে? বাজ পাখির শক্তি হলো ওর যে দুইটা পাঞ্জার যে নখ, নখগুলিও বাঁকা বাঁকা, সাধারণ মানুষের মতো সোজা নখ না। ঈগল পাখির নখ কেমন? বাঁকা। ঠোঁট কেমন? বাঁকা। এই বাঁকা ঠোঁট আর বাঁকা নখের মধ্যেই হলো ওর শক্তি। এই পাঞ্জা দিয়ে যখন কোনো একটা কিছু ধরে, এটা আর ছুটার আর উপায় নাই। এখন এই বাদশার বাজ পাখি, আরাম প্রিয় বাজ পাখি, এমনি বন জঙ্গলের বাজ পাখি তো শিকার করে খায়, পাখি ধরে, মাছ ধরে, এটা ওটা পোকা মাকড় ধরে ধরে খায়। বাদশার রাজপ্রাসাদে বাজ পাখি পালিত হয়, তার তো আর শিকার করতে হয় না। এই বাজ পাখিকে বাদশা ভালো ভালো খাবার খাওয়ায় পালে, খুব আরাম আয়েশে থাকে। হঠাৎ করে এক বাজ পাখি একদিন বাদশার বাড়ি থেকে উড়াল দিয়ে গিয়ে এক বৃদ্ধা বুড়ির বাড়িতে গিয়ে পড়ছে। এখন বুড়ির বাড়িতে গিয়ে যখন পড়ছে, ক্লান্ত হয়ে গেছে উঠতে উঠতে, এখন বুড়ি এই বাজ পাখিটাকে দেখে খুব মায়া লাগছে যে আহারে পাখিটা ক্লান্ত হয়ে গেছে। এখন সে পাখিটাকে ধরে নিয়ে ঘরের ভিতরে নিয়ে গেছে। এখন ঘরের ভিতরে নিয়ে পাখিকে খাবার দেয়, পানি দেয়, কিন্তু এই পাখি ক্লান্তির কারণে কিছু খায়ও না, কিছু পানও করে না। তো বুড়িটার খুব মায়া লাগছে যে আরে ওর ঠোঁটটা বেঁকা তো ওই জন্য খাইতে পারে না, এবং ক্লান্তির কারণে দাঁড়াইতেও পারতেছে না, নখগুলো বাঁকা বাঁকা তো এই জন্য ও দাঁড়াইতেও পারতেছে না। এখন এই বুড়ির মায়া দয়া লাগছে এত বেশি বাজ পাখির উপর, এখন সে ব্লেড নিয়ে আইসা ওর বাঁকা ঠোঁট কেটে সোজা করে দিচ্ছে, ওর হাতের পাঞ্জার নখগুলি সব কেটে কেটে সোজা করে দিচ্ছে। আচ্ছা এখন বলেন, ঈগল পাখির শক্তি হলো ওর বাঁকা ঠোঁটের মধ্যে, ওর শক্তি হলো ওর বাঁকা নখের মধ্যে। এখন ওর শক্তি যদি, কেন আপনার হাতের আঙ্গুলগুলি যদি কেউ কাইটে ফেলায়, 5টা আঙ্গুল কিরকম দেখা যায় লম্বা লম্বা, 5টা আঙ্গুল কেটে ফেললো, হাতের 5 আঙ্গুল কাটছে, এই হাতের 5 আঙ্গুল কাটছে, পায়ের 5 আঙ্গুল কেটে ফেলছে, আপনি বলেন তো আপনার শক্তিমত্তা 10 ভাগের 1 ভাগ আর বাকি আছে, কোনো কিছু শক্ত করে ধরতে পারবেন? পারবেন না। কারণ এই আঙ্গুলগুলোর মধ্যেই, আঙ্গুলগুলো বাঁকা হয় বলে আঙ্গুলের শক্তি আছে। আঙ্গুল যদি বাঁকা না হইতো, এই আঙ্গুল দিয়ে হাত দিয়ে কোনো কিছু শক্ত করে ধারণ করা যেত না। এখন বাদশার লোকজন তো বাদশার শখের পাখি হারায় গেছে। এবার বুঝেন, রাজপ্রাসাদের সমস্ত প্রহরীরা মাথা খারাপ, বাদশা যদি পাখি খুঁজে না পায় চাকরি আর করে থাকবে না। এখন সব গোটা এলাকায় ছড়ায় পড়ছে যে বাদশার শখের পাখি হারায় গেছে, পরে তো খুঁজে বাইর করতেই হবে, বাইর করতেই হবে। খুঁজতে 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 গিয়ে দেখে ওই সুপ্রি ঘরের বুড়ির বাড়িতে বাদশার বাজ পাখি। দেখে যে বুড়ি এই বাজ পাখির যে অবস্থা করছে, এত ঠোঁটও নাই, ওর একটা ঠ্যাংও নাই, সব নখ কাইটা সোজা করে দিয়েছে। এখন জিজ্ঞাসা করছে, বুড়িমা আপনি কাম করছেন কে? কয় বাজ পাখিটা দেখে আমার খুব মায়া লাগছে, যে ওরে কেউ দেখাশোনা করার নাই, ঠোঁটটা বাঁকা হয়ে গেছে, নখগুলি বড় হয়ে গেছে, কেউ কাটা দেয় না, এই জন্য আমি ওর মায়া করে, মহব্বত করে আমি ওর ঠোঁটগুলো কাইটা সোজা করে দিছি, নখটা কাইটা সোজা করে দিছি। এখন এই অবস্থায় পাখি নিয়ে বাদশার কাছে যখন গেছে, বাদশা এই অবস্থা দেখে বলে করছে এই কাম? কয় যে বুড়ি করছে। কি জন্য করছে? কয় পাখিকে মায়া করে করছে। তখন বললো যে হায় রে নাদান দোস্ত, মূর্খ উপকারী, মূর্খ বন্ধুর কপালে পাল্লায় যদি কেউ পড়ে, মূর্খ বন্ধুর পাল্লায় যদি কেউ পড়ে, তাহলে ওই মূর্খ বন্ধু তোমার উপকারের নামে তোমার সারা জিন্দেগির সারে সর্বনাশ ঘটায় ছাড়বে। কিছু মানুষ এরকম আমাদের দ্বীনি শিক্ষা ব্যবস্থার মূর্খ বন্ধু সাথে আমাদেরকে এসে নানা ধরনের সলা পরামর্শ দিতে চায়। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বেসিক বুনিয়াদী শক্তিকে তারা দুর্বল করে দিতে চায়। তারা বিল্ডিং এর পিলার গুলোকে সরায় সেই জায়গায় দরজা বানাইতে চায়। তারা বিল্ডিং এর বুনিয়াদ গুলোকে, পিলার গুলোকে আপন জায়গা থেকে সরিয়ে সেখানে দেয়াল তুলতে চায় আর সেখানে জানালা দিতে চায়।
তারা হলো ইসলামের নাদান দোস্ত। এদের পাল্লায় পড়ে যদি কেউ দ্বীন শিক্ষার, কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল সিলেবাসকে কাটছাঁট করে দেয়, তাহলে তাদের পরিণামও ওই রকম হবে। বাদশার শাহী প্রাসাদের বাস পাখি নাদান এই বৃদ্ধার বাড়িতে গিয়ে নিজের ঠোঁট আর নখ হারিয়ে সে যেমন তার সমস্ত শক্তিমত্তা হারিয়ে বসেছিল, উম্মতের শক্তির সর্বশেষ আশ্রয় মাদ্রাসা যেগুলো এদেশের এই উম্মতের সর্বশেষ দুর্গ, সেই দুর্গগুলো ধসে পড়বে, উম্মত তার সর্বশেষ আশ্রয়স্থল হারিয়ে ফেলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। কওমি মাদ্রাসার শত্রুরা হুঁশিয়ার, সাবধান করার দরকার নেই। আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার কোনো শত্রু নাই, আছে বন্ধু, সবাই বন্ধু। তবে বন্ধু দুই রকম। কয় রকম বন্ধু? একটা হলো শিক্ষিত বুঝবান বন্ধু, আর একটা হলো নাদান বন্ধু। নাদান বন্ধু তো ভাই বন্ধু, নাদান বন্ধুকে ভালোবাসতে হবে, তবে নাদান বন্ধুর কথা মতো চলা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? নাদান বন্ধুর কথা মতো চলা যাবে না, তবে তাকে শত্রু মনে করা যাবে না। সেও বন্ধু, সেও মূর্খ বন্ধু। মুহতারাম হাজিরিন, কওমি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে নানা সময় দুইটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমি আপনাদের কাছে ওই দুইটা প্রশ্নের স্পেসিফিক জবাব নিয়ে আলোচনা করব। যেহেতু একটা মাদ্রাসা শিক্ষা নিয়ে বর্তমানে নানা জায়গা থেকে নানা ধরনের আলোচনার, নানা ধরনের পরামর্শের ফুলঝুরি ফুটতেছে, এই জন্য কথাগুলো আবার নতুন করে আলোচনা করা খুব দরকার। একটা কথা দেখবেন, অনেকেই এই কওমি মাদ্রাসাগুলোকে, কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদেরকে, এই শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য মাঝে মাঝে একটা কথা বলে, যাকাত খায় ফিতরা খায়। কি কয়? যাকাত খায় ফিতরা খায়, আবার বড় বড় কথা কয়, এটাও বলে। কি কয়? যাকাত খায় ফিতরা খায়, বড় বড় কথা কয়। আমি ওই সকল বন্ধুদেরকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা ঠিক আছে, আমরা কওমি মাদ্রাসায় যাকাত খাই, ফিতরা খাই, আচ্ছা বাংলাদেশের সরকারি যত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আছে, ওরা কার বাপের টাকা খায়? ওরা কারটা খায়? প্রশ্ন আমার এই জায়গায়। আমি আপনাদেরকে হিসাব দেই, প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে যে সকল ছেলে মেয়েরা পড়ে, মাসে কয় টাকা বেতন দেয়? 1 টাকাও বেতন দেয় না। এই প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকারা মাগনা পড়ায়? বলেন, মাগনা পড়ায় না? তাদেরকে বেতন দেওয়া হয়? বেতন দেওয়া হয়। এই যে প্রাইমারি সরকারি স্কুলে যে সমস্ত আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, এদেরকে পাঠ্যপুস্তক দেওয়া হয়। পাঠ্যপুস্তক কিনতে হয় না মাগনা দেয়? আচ্ছা, মাগনা যে পাঠ্যপুস্তকটা দিল, এই পাঠ্যপুস্তকটা তো মাগনা আসমান থেকে বৃষ্টির মতো পড়ছে নাকি? না, এই পাঠ্যপুস্তক ছাপাইতে পয়সা খরচ হয়েছে। পয়সা খরচ হয় কি হয় না বলেন তো? তো বই ছাপাইতে পয়সা খরচ হয়। শিক্ষক শিক্ষিকারা যারা পড়ায় তাদের বেতন লাগে। এই যে প্রাইমারি স্কুল, হাই স্কুলের যে বিল্ডিং গুলো নির্মাণ হয়, এই বিল্ডিং গুলো গাছের মতো মাটি ফুইরে আস্তে আস্তে গজায় উঠে না? এই বিল্ডিং গুলো নির্মাণ করতে পয়সা খরচ হয়? পয়সা খরচ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর কিছু না, শুধু এই 3টা খাতের কথা জিজ্ঞাসা করলাম। এই যে তাদের পাঠ্যপুস্তকের যেই পয়সা, এই যে তাদের শিক্ষক শিক্ষিকাদের যে প্রতি মাসে সারা বাংলাদেশের সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাজার হাজার কোটি টাকার যে বেতন, এই যে এক একটা প্রাইমারি স্কুলের যে ভবন, লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে নির্মিত এই ভবন, হাই স্কুলেরও একই অবস্থা, সরকারি কলেজগুলোরও একই অবস্থা, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোরও একই অবস্থা। আরে ভাই, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়াশোনা করে, যেই হলে এক একটা ছাত্র বসবাস করে, সেই হলে এক একজন ছাত্রের যে সিট, আবাসন ব্যবস্থা, যদি ভাড়া দিয়ে থাকতে হতো, এক মাসে একটা ছাত্রকে কি পরিমাণ শুধু সিট ভাড়া দিতে হতো,
যারা ভাড়া নিয়ে মেসে থাকে তারা বুঝতে পারবে। যদি তাদের পরিপূর্ণ মূল্য দিয়ে খাবার খাইতে হতো, আবাসিক সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্যান্টিন থেকে যেই পয়সায় খাও ওই পয়সা দিয়ে তোমার খাওয়া জুটতো না। তারপরে এই যে সরকারি মেডিকেল কলেজগুলোতে যারা ডাক্তারি পড়াশোনা করে, ডাক্তারি পড়াশোনা করতে একজন ছাত্র একজন ছাত্রী 5 বছরের এমবিবিএস কোর্স শেষ করে। 5 বছরের এমবিবিএস কোর্স করতে সম্পন্ন করতে একজন শিক্ষার্থীর পিছনে কত টাকা ব্যয় হয় সরকারি মেডিকেলে গেলে এটা বোঝা যাবে না। বাংলাদেশে এখন প্রাইভেট মেডিকেল কলেজের অভাব নাই। আপনাদের এই হেমায়তপুর থেকে একটু আগে এলে সাভার এনাম মেডিকেল কলেজ আছে, এই উত্তরায় অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হাজার শত শত মেডিকেল কলেজ সারা দেশে আছে। যে কোনো একটা মেডিকেল কলেজের খবর নেন যে একজন শিক্ষার্থী 5 বছরের এমবিবিএস শিক্ষা কমপ্লিট করতে কম করে না হলেও 30 থেকে 35 লক্ষ টাকা তার খরচ হয়। ভালো মেডিকেল কলেজগুলোতে 50 লক্ষ টাকা খরচ হয়। আর সরকারি মেডিকেলগুলোতে প্রাইভেট মেডিকেল কলেজের চেয়েও সব ধরনের উন্নত মানের ফ্যাসিলিটি প্রদান করা হয়। তাহলে সরকারি মেডিকেল কলেজগুলোর যে শিক্ষার মান, তাদের যে সুবিধা, সেটাকে যদি আমি মূল্যমান দিয়ে বিচার করি, কম করে এক একটা শিক্ষার্থীর পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা ব্যয় হয় একজন ডাক্তার তৈরি করতে। তোমরা যারা সরকারি মেডিকেলে পড়ে ডাক্তার হও, বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হও, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং পড়ে দেখো 40 থেকে 50 লক্ষ টাকা খরচ হয়। সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়লে 2-4 টাকা খরচ হয়। যারা বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করো, প্রাইভেটে পড়লে 10, 15, 20 লাখ টাকা 30 লাখ টাকা খরচ হয়। সরকারি ভাবে পড়াশোনা করলে মাগনায় তোমরা পড়াশোনা করো, তো মাগনা যে পড়াশোনা করো এই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে অর্থ ব্যয় হয়।